আজকে আমার ফোনে একটা বড় মেসেজ এসেছে। এই মেসেজটা পড়ে শোনাবো। যারা আগামীতে এমআর হতে চাইছো বা এমআর প্রফেশনে যারা আছো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এই মেসেজের মাধ্যমে আমি কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। ওকে, তাহলে প্রথমে এই মেসেজটা তোমাদের কাছে পড়ে শোনাই। 2023 সালে ফেব্রুয়ারি মাসে প্রথমে এই স্টুডেন্ট বলছি না, যেহেতু আমাকে তুই বলে সম্বোধন করেছে এই ভদ্রলোক, আমি আমার থেকে সিনিয়র বলেই ধরছি। তো 2023 সালে আমাকে প্রথমে মেসেজ করেছিল যে গুড মর্নিং দাদা। আচ্ছা, তারপর তোমার বাড়ি কোথায়, তারপর বলেছিল কল মি প্লিজ। তারপর 2023 সালের 13ই মার্চে আমাকে বলেছিল যে ইস্ট মেদিনীপুরে কোনো ভ্যাকেন্সি আছে। তারপর এবার আজকে হঠাৎ করে আমাকে একটা মেসেজ করেছে, খুব সুন্দর মেসেজটা এবারে পড়ে শোনাই। মেসেজটা এটাই, আমি অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরাও পড়ে নিতে পারবে এবং আমি দেখে দেখেই পড়তে চাই, কোনো যাতে ভুল না হয়ে যায়। ভাই, তুই নিজে মার্কেটের 6 মাস কাজ করতে পারিসনি, অথচ এখন তুই নিজে সেন্টার খুলে বসে গেছিস, ছেলেদের ভবিষ্যৎ শেষ করে দিচ্ছিস। এখন বাজারে ডাক্তারের থেকে কোম্পানি বেশি ঠিক আছে, আর ছেলেদের মাথাগুলো তোরা শেষ করে দিচ্ছিস। এই লাইনে যা অবস্থা আর কদিন খেতে পাবে কেউ জানে না। তোরা নিজেরা 6 মাস কাজ করতে পারিস না মার্কেটে, কিন্তু ওই বাচ্চাগুলো কি করে ইমপ্রেস করবে ডক্টরকে? ভেরি গুড। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ লাইনে ভবিষ্যৎ আর কিছু পরে বুঝতে পারবি, না খেতে পেয়ে মারা যাবে এমপ্লয়িরা। আচ্ছা, তাহলে 2023 সালের আমরা কি কমিউনিকেশন হয়েছিল সেটা বললাম, আজকে যে কমেন্টটা করেছে সেটা বললাম। ভেরি গুড প্রশ্ন, আমি অ্যাকসেপ্ট করে নিলাম। আচ্ছা, এই ভাইটির নাম হচ্ছে ডি রয়। ওকে, আমি নাম্বার দিতে চাইছি না, তোমরা এটা একদম অন্য জিনিস হয়ে যাবে। তো প্রশ্ন এটাই, অনেকে আছো যারা এরকম চিন্তা ভাবনা করে, যারা 2 বছর এই মার্কেটে আছো, যারা এমআর করে খাচ্ছ, তাদের মধ্যে এরকম একটা ইমপ্রেস হয়। আমাকে যেই কথাগুলো বলেছে আমি অ্যাকসেপ্ট করে নিলাম যে ঠিক আছে ভাই, আমি এমআর হিসেবে কাজ করতে পারিনি, আমি এখন ব্যবসার জন্য ছেলেদের মাথা খাচ্ছি এবং তাদেরকে ইমপ্রেস করে একটা জাস্ট কোম্পানিতে জয়েন করে দেওয়ার প্রসেসে আছি। এবার আমার কয়েকটা প্রশ্নের উত্তর আমি তোমার কাছ থেকে পেতে চাইছি। আমার কয়েকটা প্রশ্নের উত্তর আমি আমার যারা ইউটিউব সাবস্ক্রাইবার আছো বা আমরা যারা ভিউয়ার্স আছে তাদের কাছ থেকে পেতে চাই। প্রথম কথা, একটা ছেলে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, সাপোজ ধরে নিচ্ছি আমরা এই 2024 সালের কথা, অ্যাভারেজ আমরা ধরে নিচ্ছি যে 1.5 থেকে 2 লাখ স্টুডেন্ট পশ্চিমবঙ্গে পাস আউট হয়েছে। তো এই 2 লাখ স্টুডেন্ট যদি পশ্চিমবঙ্গে পাস আউট হয়, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, তার বাবা ধরো কোথাও হয়তো সাইকেলের গ্যারেজ আছে, কোথাও কাজ করে 7,000 টাকা 8,000 টাকার মজুরিতে, কারো বাবা আছে যাদের শুধু চাষের উপরই চলে, কারোর বাবা আছে কারোর দোকানে ছোটোখাটো কাজ করে। এবার এই ছেলেগুলো যখন পাস আউট করবে, এমআর হলো না, ঠিক আছে, দ্যাটস গুড, আমি এমআর হওয়ার জন্য কোথাও বলছি না, এরা কি করবে? এই প্রশ্নের উত্তরটা দাও। নাম্বার 1 প্রশ্ন। যদি প্রশ্নটা আমাকেই করতে হয় তাহলে প্রশ্নটা অনেক জায়গায় করতে হবে। আমরা তাহলে সরকারকে বলি, আমরা রাজ্য সরকারকে বলি, আমরা যেমন বর্তমানে দেখতে পাচ্ছি ধর্ণা মঞ্চ, তাহলে আমরা প্রতি বছর যদি 2 লাখ থেকে 3 লাখ ছেলে ধর্ণা মঞ্চ করে, তাহলে 10 বছর আমি 10 লক্ষ বলছি, 10 দুগুণে 20 লক্ষ গ্র্যাজুয়েশন স্টুডেন্ট যদি ধর্ণা মঞ্চে বসে যায়, যে আমরা করব কি চাকরি করে খাবো বলুন? রাস্তা বলে দিন আমাদেরকে। দিতে পারবে সরকার? না। আমরা এই প্রশ্ন যদি আমরা কেন্দ্র সরকারকে বলি, উত্তর দিতে পারবে? না। আমরা এই প্রশ্ন যদি আমাদের সোসাইটিকে বলি, উত্তর দিতে পারবে? না। প্রশ্নটা এটা নয় যে আমি এমআরকে বলে ইমপ্রেস করতে চাইছি, এই করতে চাইছি। প্রশ্নটা এটাই, ছেলেরা করবে কি, তার উত্তর কোথায়? তুমি তো ভাই এটা উত্তর আমাকে দাওনি যে এমআর যদি না করে খাই তাহলে কি করে খাবে, আর কি পন্থা হতে পারে, সেই বিষয়ে আমরা ডিসকাস করতে পারি। আমি চ্যালেঞ্জ করছি তোমাকে এই ভিডিওর মাধ্যমে, আমি ওয়েলকাম করছি তোমাকে বা তোমাদের মতন যারা আছো তো সবাইকে, আমরা ডিসকাস করতে পারি, এটাই আমরা ভিডিও বানাতে পারি যে আমরা কি ওয়ে বার করতে পারি, তাই না? নাম্বার 1। নাম্বার 2, বর্তমানে যদি আমরা দেখি নিট এক্সাম, ডক্টর হওয়ার প্রসেস, এই নিট এক্সামে প্রতি বছর 10 লক্ষ প্লাস স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। প্রচুর তোমার কোচিং সেন্টার আছে, লক্ষ টাকা প্রতি বছর। একবার আলোচনা করে দেখো, একবার কথা বলে দেখো, তাহলে লক্ষ টাকা ইনভেস্ট করছে, দিল্লিতে গিয়ে পড়াশোনা করছে,
তোমার যেটা নিটের যে মেন জায়গাটা আমার নাম মনে পড়ছে না, ওখানে কেউ পড়াশোনা করছে। এই যে প্রতি লক্ষ টাকা খরচা করছে, এবং যারা পড়াচ্ছেন দোজ হু আর দ্য টিচার ফ্যাকাল্টি, তারা তো কোনোদিন ডক্টরি পাস করে তো পড়াচ্ছে না। আমরা কি তাদেরকে প্রশ্ন করেছি যে আপনি তো ডক্টর হননি, কী সব ডক্টরি পড়ার জন্য আমাদেরকে প্রিপারেশন নিচ্ছেন, নিটের এক্সামের জন্য প্রিপারেশন দিচ্ছেন? প্রশ্ন করি না। অথচ আমরা ওই সেন্টারগুলোকে আমরা লক্ষ টাকা দিয়ে আসছি, তার মধ্যে কতগুলো ছেলে পাস করে সেটা আমরা জানি। সবার যে স্বপ্ন পূর্ণ হচ্ছে তা নয়, সবাই যে ডক্টর হচ্ছে তাও নয়, সবাই যে আইআইটি ইঞ্জিনিয়ার হচ্ছে তাও নয়, কিন্তু আমরা ইনভেস্ট করছি। তাহলে এখানেও প্রশ্ন আসে ওই সকল কোচিং সেন্টারকে যে আপনারা তো শুধু ঠোকবাজি করছেন, ইমপ্রেস করছেন ডক্টর হওয়ার কথা। আমরা বর্তমানে এডুকেশন ফিল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সার পারসন বিকাশ দেবকীর্তি স্যারকে দেখতে পাই। আমরা অনেকে জানি, না জেনে থাকে এর লাগে তুমি একবার ইউটিউবে দেখে নাও কে বিকাশ দেবকীর্তি। উনি কি করেন না, আমাদের ইন্ডিয়ার যে সবথেকে বড় ডিফিকাল্ট যে এক্সাম আছে ইউপিএসসি এক্সামের জন্য উনি প্রিপারেশন করান। দৃষ্টি একাডেমি আছে ওনার, ওখান থেকে অনেক স্টুডেন্টরা ইউপিএসসি করছেন। আমরা কি বলবো বিকাশ স্যারকে যে আপনি তো কোনোদিন সিভিল সার্ভেন্ট হিসেবে কাজ করেননি, আপনার তো কোনো কাজ করার অভিজ্ঞতা নাই, 1-2 বছর কাজ করে ছেড়ে দিয়েছেন, আপনি তো বলে বেড়ান, আপনার কি যোগ্যতা আছে আমাদেরকে ইউপিএসসির জন্য তৈরি করছেন? প্রশ্ন করতে পারবো? বলো না, এরকমভাবে প্রশ্ন হয় না। বা আমরা যদি এটাও প্রশ্ন করি, বর্তমানে এসএসসি কনস্টেবল চাকরি এর জন্য তো আমরা দেখতে পাচ্ছি প্রতিটা শহরে ব্যাঙের ছাতার মতন কোচিং সেন্টার আছে। এক একটা স্যার এক একটা ব্যাচে এক একটা স্টুডেন্টকে 700-800 টাকা করে পার মান্থ নেয়। পার ব্যাচে 70 থেকে 80টা ছেলে ভর্তি হচ্ছে। এক্সাম কোথায়? প্রথম প্রশ্ন, এক্সাম হলেও পাস কজন করছে আর চাকরি কজন পাচ্ছে? তাদের কি অবস্থা হবে? তাহলে আমরা তো বলতে পারি আপনি তো কোনোদিন কনস্টেবল হননি, আপনি তো কোনোদিন কোনো কিছু চাকরি করেননি, আপনি কি পড়াবেন আমাদেরকে? ফ্রাস্ট্রেশন এরকমভাবে বার করা যেতে পারে না। ফ্রাস্ট্রেশনে এটা অপন্থা নয়। যদি ভিডিও খারাপ লাগতেই পারে, ব্যক্তিগতভাবে মনে হতেই পারে। আর একটা কথা ধরে নিলাম যে আগামী 10 বছর আমার মতন যারা পশ্চিমবঙ্গে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং নিয়ে কথা বলে যতগুলো আছে, তারা আর কোনো নতুন করে এমআর তৈরি করবে না, তারা দায়িত্ব নেবে না। তারা বলেছে যে এই বিজনেস আমরা করবো না, বিজনেসই কথা বলছি আমরা, এই বিজনেস করবো না। বড় বড় কোম্পানির কথা বলছি, তোমার কেরিওগ্রাফের কথা বললাম, আমি আমাদের এন্ডোভারের কথা বলছি, আমি এপিএসের কথা বলছি, আমি ফিউচার বলে একটা মুর্শিদাবাদে দেখছিলাম, এই থেকে নামগুলো মনে পড়ছে না, হোয়াট এভার। তারা যদি বলে যে আগামী 10 বছর আমরা এই বিজনেস করবো না, ঠিক আছে ভাই, ভাড়মে যাও। তাহলে কি কোম্পানি বন্ধ হয়ে যাবে? যারা কোম্পানি তৈরি করছে তারা কি বন্ধ করে দেবে? 10 বছর পর এত ছেলে ক্রাইসিস হয়ে যাবে, কোম্পানি ছুটে বেড়াবে যে ভাই ছেলে দেও আমাদেরকে। এরকমভাবে আমরা ডিসকাস করতে পারি না। সেম এই এক মেন্টালিটি নিয়েই আমরা কিন্তু পড়ে আছি। বরাবর আমরা একে অপরকে অ্যালিগেশন দিই, একে অপর সম্বন্ধে কুৎসা করার একটা মেন্টালিটি আসি। হতে পারে আমরা পন্থা আসতে পারি, আমরা একটা জায়গায় আলোচনা করতে পারি, দেখতে পারি ওয়ে কী আছে, কী মাধ্যম হতে পারে। ভাষণ বা কিছু কমেন্ট করাটা খুব সহজ, উপায় কি হতে পারে সেটা বলো ভাই আমাকে। যে ছেলেটা এই বছরে 2024 সালে একটা চাকরি পেল ফার্মাসিউটিক্যাল জবেতে 10,000-15,000 টাকা বেতনে, তার জীবন যদি চলে যায়, এটা ক্ষতি কোথায়? হ্যাঁ, ফার্মা যখন কাজ করছো, প্রাইভেটে যখন কাজ করছো, ফ্রি পয়সা দেবে না, আমি কখনই বলিনি যে আরামের জব ভাই, বিন্দাস থাকবে, কখনই না। নিজের জায়গাটা নিজে করো, কম্পিটিশান আছে, অবশ্যই থাকবে, আগামীতে আরও কম্পিটিশান থাকবে। কি কম্পিটিশান দেখেছো? আরও থাকবে। এমপ্লয়মেন্ট থাকবে কি থাকবে না, কাজ থাকবে কি থাকবে না, এটা যদি তোমাকে চিন্তা করতে হয়, এই প্রশ্নটা আমার একার নয়, এই প্রশ্নটা তোমার একার নয়। তাহলে আমাকে প্রশ্ন করতে হয় সরকারকে, আমাকে প্রশ্ন করতে হয় সোসাইটিকে, আমাকে প্রশ্ন করতে হয় সব জায়গাতে যে কী হবে। অতীতেও যেমন এই প্রবলেমটা ছিল যে কম্পিটিশন, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। লিখে নাও। অ্যাঙ্গার দেখিয়ে, রাগ করে সমাধান নেই ভাই। জানি এই ভিডিওটা অনেকের বুকে বাঁধবে, অনেকে হয়তো খুব রাগান্বিত হবে, অনেকে বলবে যে ঠিক বলেছেন দাদা, যে হোয়াট এভার। বিষয়টা এটা যে ভাই আমাদের কিছু করে খেতে হবে। করে খাওয়ার পথ কী আছে? একটা গ্র্যাজুয়েশন করা ছেলে, সে গ্র্যাজুয়েশন অবধি জানে না তার ফিউচার কী আছে। নাও দ্য মাই পয়েন্ট, আজকে শুনে রাখো আমার কথাটা।
এইচএস পর্যন্ত জানে না কি করবে, গ্র্যাজুয়েশনটা হেলায় ফেলায় চালিয়ে দিয়েছে। তারপর যখন তার বয়স 24 বছর চিন্তা করছে এবার আমাকে ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে। কি করবে ছেলেটা? কি করবে? সবাই তো সরকারি চাকরি পাবে না, সবাই তো কেন্দ্র সরকারের চাকরি পাবে না, সবাই তো ডক্টর ইঞ্জিনিয়ার মতন মেন্টালিটি নেই। তাহলে কি করবে? তাহলে বাবার সেই যে চাষ করতো বাবার মধ্যে সে চাষ করবে? বাবার একটা সাইকেলের গ্যারাজ ছিল, সাইকেল রিপেয়ারিং করবে? এটা তুমি বলতে চাইছো? এটা তোমরা বলতে চাইছো? বলো, তার কি স্বপ্ন নেই? সে কি বড় হতে চাইবে না? সে কি নতুন কিছু ভাববে না? সেই ভাবনাতে যদি আমি এমার সম্বন্ধে কথা বলি এবং একটা ছেলেকে পড়ে যদি আমি কিছু ইনকাম করতে চাই, এতে ক্ষতি কোথায়? ভিডিও শেষে আমি তোমাকে একটি কথা বলবো, যদি সম্ভব হয় আমরা আসি, আমরা তোমার লাইভ ডিসকাশন করতে পারি এবং তোমার সাথে বসে ডিসকাশন করবো যে তোমাকেই আমি প্রশ্ন করবো যে ওয়েটা বলো। প্রতি বছর 2-3 লাখ ছেলে যারা পাস আউট করছে গ্র্যাজুয়েশন, তাদের ওয়ে বলো, মাধ্যম বলে দাও। আমার চ্যানেলে তো আরও ভিডিও আছে, আমি প্যারামেডিক্যাল সংক্রান্ত ভিডিও বানাই, সেখানে আমি বলি যে এটাও একটা মাধ্যম হতে পারে। তুমি এটা বলতে পারো যে তোমার হাতে হয়তো 50টা মাধ্যম আছে ইনকাম করার, লাইফকে স্টেবল করার, সে মাধ্যমগুলো বলো। অ্যালিগেশন দিয়ে, রাগ বার করে, ঈর্ষা করে, হিংসা করে সমাধান হবে না। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটি গুগল ফর্ম দেব। এই ফর্ম আমি বলবো ভাই তুমি ফর্ম ফিল আপ করো, আমি তোমাকে লিঙ্ক পাঠাবো, আমরা ডিসকাশন করব। ওই ডিসকাশনের মাধ্যমে আমরা ইউটিউবেতেই আমরা তুলে ধরবো যে কি মাধ্যম হতে পারে। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, চলে এসো। যদি ক্ষমতা থাকে মেসেজ করে নয়, ডাইরেক্ট কথা বলো।